গত মাসের কন্টিনিউশন নিয়ে এই ক্লাসটা হবে। অনেকে নতুন জয়েন করেছেন, তাদেরও নিরাশ হওয়ার কিছু নাই। আমরা গত মাসেও যা শিখেছি তার জিস্টটা আমরা অল্প অল্প করে একটু আলোচনা করব, করেই আমরা সামনের দিকে আসব। তো আমি তো গত মাসে আলোচনা করলামই। গত মাসে আলোচনা থেকে কেউ কি একটু কিছু বলবেন? যে আমরা হিপারসালফ নিয়ে আলোচনা করতেছিলাম। হিপারসালফ সম্পর্কে আমি যা শিখেছি, আপনারা যা জানেন সেটা না, আমরা যেটুকু চিনতে শিখেছি, একটা মানুষ, সুস্থ মানুষ, তার মেন্টালিটিটা কেমন, এরকম কেউ কি একজন বলবেন একটু সাহস নিয়ে? যে কেউ একজন 2 মিনিট আমরা শুনবো, শুনে আমি ক্লাস শুরু করবো। কেউ একজন? কেমন দেখলাম হিপারসালফকে? সালাম আলাইকুম। আসসালাম। হ্যাঁ, আনজির ভাই বলেন। হিপারসালফকে আমি বুঝেছি, সে সিদ্ধান্ত নিতে পারে না। ঠিক আছে, সিদ্ধান্ত নিতে পারে না কার পক্ষে যাবো, কোন পক্ষে যাবো। এখন রিলেটিভ যেই হোক, পিতামাতাই হোক, ভাই বোন হোক, আর যেভাবেই হোক, বা মানে একবার একান্ত কিছু বন্ধু বান্ধব হোক, কার পক্ষে যাবো এটা সিদ্ধান্ত নিতে পারে না। এটাই আমি বুঝেছি ভাই। ওইটুকু মাথায় আসছে। আপনার ক্যারেক্টারটা কিরকম? সে কিরকম মানুষ? ক্যারেক্টারটা আসলে সে হচ্ছে সাধারণ, মানে মানুষ সবাইকে ভালোবাসে, এত ভালোবাসা, এটাই সবার প্রতি কেয়ার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, একটু একটু মনে রেখেছেন। আমি আবার করি, মানে জাস্ট একটু 10টা মিনিট আমরা প্রিভিয়াস আলোচনাগুলো করে নিই, তাহলে পরের আলোচনাগুলো বুঝতে শুরু হবে, সুবিধা হবে। তো হিপারসালফটা কিরকম? হিপারসালফ হলো, আমরা কি জেনেছিলাম যে ক্যালসিয়াম এবং সালফার, ফ্লাওয়ার অফ সালফার, দুটাকে কম্বিনেশন করে প্রচন্ড তাপে, কত ডিগ্রি তাপ, হোয়াইট হিট যেটাকে বলে, 1500 থেকে 1600 ডিগ্রি, 1500 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটাকে 10 মিনিট ধরে উত্তাপ করা হয়, তাই না? অনেক তাপ দিলে তখন নতুন একটা এলিমেন্ট তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলতেছি হিপারসালফ, তাই না? এটা হিপারসালফ তাহলে তৈরি হলো কি ক্যালকেরিয়া কার্ব থেকে, তাই না? আর একটা হলো সালফার থেকে। কিন্তু এই দুইটা মেডিসিনকে যখন পুরো আগুনে ভস্ম করে তৈরি করা হলো, তখন তার নেচারটা ডিফারেন্ট, এক ধরনের ম্যাটেরিয়ালস তৈরি হয়ে গেল। তো মানুষের মধ্যেও আমরা ওটা দেখি। ক্যালকেরিয়ার কিছু কিছু শেড আছে, সালফারের কিছু কিছু শেড আছে, কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট একটা ব্যক্তি আমরা হিপারসালফকে পাই। তাদের থিঙ্কিং প্যাটার্ন, তাদের অ্যাটিটিউড পুরাটাই আলাদা থাকে। হ্যাঁ, তো এটা ছিল মোটামুটি হিপারসালফার কিভাবে তৈরি হয় সেই বিষয়টা। আর হিপারসালফারের মধ্যে আমরা কি দেখেছিলাম প্রথমে, যে এদের মধ্যে অ্যাংজাইটি আদার্স ফর, আচ্ছা আমি রেপার্টরিতে ভাগে চালু করে নিই। অ্যাংজাইটি আদার্স ফর, অ্যাংজাইটি আদার্স ফরটা কি? অন্যদের জন্য চিন্তা, অন্যদের জন্য দুশ্চিন্তা, চিন্তা বলবো না, বরং বলা যায় দুশ্চিন্তায় সবসময় তার ভাবনার মধ্যে থাকে অন্যদেরকে নিয়ে। আদার্স, আদার্স মানে কি? পেশেন্টের কাছের কেউ না, পর কেউ, ঠিক আছে, অপরিচিত কেউ, পেশেন্টের সাথে ডাইরেক্টলি রিলেটেড না, এরকম পার্সনের সাথে অ্যাংজাইটি আদার্স, এরকম পার্সনের সাথে তার রিলেশন থাকে। আমরা দেখেছিলাম কি অ্যাংজাইটি আদার্স এ কি থাকে, শুধুমাত্র চিন্তা করলো, চিন্তা করেই থেমে গেল তা না। দেখা যাচ্ছে সে যদি কিছু তাকে হেল্পও করে, তারপরেও তার মতো এই দুশ্চিন্তাটা থেকে যায় যে আমি তো সামান্য হেল্প করলাম, সামনের সময়গুলা, সামনের সিচুয়েশনটা ওই ব্যক্তির জন্য কি থাকবে, এরকম আমরা হিপারসালফের ক্ষেত্রে দেখেছিলাম, আমার মনে হয় আপনাদের মনে আছে। এরপরে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে কেয়ারফুল আদার্স অ্যাবাউট, অন্যদের প্রতি খুব যত্নশীল থাকে, অন্যরা যাতে কষ্টে না থাকে। অন্য বলতে কি? তার আশেপাশের যারা, তার সারাউন্ডিং এ যারা, তাই না? ফুল অফ কেয়ার, একদম সম্পূর্ণ ফুল অফ কেয়ার, ফুল অফ, আমরা রুব্রিক্সটা কি দেখেছিলাম? আমি একটু কপি করে দিয়ে দিই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ফুল অফ কেয়ার, একজনকে একটা অ্যাডমিন বানাই দিই। ফুল অফ কেয়ার মানে একদম কেয়ারে ভরপুর থাকে, তাই না? রুব্রিক্সটা কি দিলাম? দিইনি, এখানে দিয়েছি। ফুল অফ কেয়ার, সবার প্রতি তার কনসার্ন থাকে, কে কোন যন্ত্রণায় পড়েছে, কে কোন ঝামেলায় পড়েছে, এরকম থাকে। আমি যেমন বলেছিলাম, একটা উদাহরণ বলেছিলাম, কেয়ারফুল অফ,
এটা কি করে বুঝবেন? পেশেন্ট কি করে? পেশেন্ট দেখা যাচ্ছে রাত্রেবেলা টয়লেটে যাবে, সে চোখে কম দেখে, হয়তো হয়তো অস্পষ্ট দেখে, তারপরেও সে লাইট জ্বালাবে না। কেন জ্বালাবে না? কারণ আমি যদি লাইট জ্বালাই তাহলে যারা ঘুমাচ্ছে তাদের ঘুম ভেঙে যাবে, তারা ডিস্টার্ব হবে। তাহলে কতটা যত্নশীল থাকে এইরকম পার্সন হচ্ছে হিপারসাল। ঠিক আছে, হিপারসাল কি আমরা অ্যাংজাইটি ফ্যামিলি অ্যাবাউট পাচ্ছি, কেয়ারফুল অফ রিলেটিভ অ্যাবাউট, এগুলা পাচ্ছি। আপনারা এগুলো একটু একটু করে নোট নেবেন, গতদিনে যদিও নোট নেওয়া আছে। হ্যাঁ, তো এইটা থাকতেছে। তারপরে আমরা কি দেখতেছি, এই হিপারসালফের মধ্যে আমরা কি দেখেছিলাম? হিপারসালফের মধ্যে কি থাকে? ফিলোসফি অ্যাবিলিটি থাকে। ফিলোসফি অ্যাবিলিটিটা কি? আমরা ফিলোসফিটাকে কিভাবে বুঝেছিলাম? নিজস্ব কিছু চিন্তা ধারা, নিজস্ব কিছু অনুভূতি, এরা হচ্ছে কি থাকে? সেন্সিটিভ মোরাল ইমপ্রেশন টু, যারা আমার ক্লোজ, হ্যাঁ, মানে তাদের ফিলোসফিটা কি চিন্তা করেন, তাদের ভাবনাটা কি? ভাবনাটা হচ্ছে এরকম, যারা আমার ক্লোজ, একদম নিয়ারেস্ট, যারা আমার ফ্যামিলি মেম্বার, যারা আমার আশেপাশে আছে, আদার্স যারা আমার আশেপাশে আছে, তাদের জন্য আমার জন্ম হয়েছে, আমি জন্মাইছি তাদের জন্য, তাদের জন্য আমাকে করতে হবে, তাদের পাশে আমাকে দাঁড়াতে হবে, এইরকম ফিলোসফি সে ধারণ করে। ঠিক আছে, শুধু নিজের জন্য না, সেলফ সেন্টার্ড না, আশেপাশের লোকজনের জন্য তার এইরকম ভাবনা থাকে, এরকম ফিলোসফি তার মধ্যে থাকে। সে কেন তাদের জন্য কাজ করতে চায়? সে তাদের জন্য কাজ করে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায়, একটা ইতিহাস রচনা করতে চায়, অন্যের জন্য কাজ করতে। ঠিক আছে, আমরা এই জন্য কি দেখেছিলাম? এই জন্য আমরা দেখেছিলাম স্কোয়ান্ডারিং মানি, তাই না? স্কোয়ান্ডারিং মানি আমরা রুব্রিক্সটা দেখেছিলাম, মনে হয় আপনাদের মনে আছে। স্কোয়ান্ডারিং মানে কি? যেটা প্রচুর খরচ করছে, প্রচুর পরিমাণে খরচ করছে, বোকার মতন খরচ করছে। আমরা বলছিলাম না, ল্যাভিশ এন্ড ফুলিশলি যারা মানি উড়াই, এইরকম পার্সন। হ্যাঁ, শহীদুল ইসলাম বলেন প্লিজ। ডক্টর শহীদুল ইসলাম হাত তুলেছেন, ভুল করে তুলে ফেলছেন মনে হয়, নাকি শোনা যায় না? আচ্ছা যাক, আমরা আলোচনা আগাই। এটা তো রিভাইজ, আমি তো এগুলো পড়াইছি। তাহলে আমরা স্কোয়ান্ডারিং মানিটাকে কিভাবে ইউজ করতে পারি? আমরা বলেছিলাম মানিটা কি বলেছিলাম? মানি হলো আনলিমিটেড না, মানি হচ্ছে লিমিটেড। আমরা এই যে বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি, বাতাস নিচ্ছি, তাই না? আমরা পানি খাই, এগুলো হলো আনলিমিটেড, কোনো স্বল্পতা নাই। অক্সিজেন নিতে আমাদের ভাবতেও হয় না যে এখন একটু অল্প নিই, একটু বেশি নিই, এটা ভাবতে হয় না, আমরা কনজিউম করে যাই। কিন্তু পানি, মানি বা টাকাটা কি? টাকা আমার একটা লিমিটেশন আছে, আমার যতটুকু আছে ততটুকু আমি খরচ করতে পারবো। হ্যাঁ, এবং টাকাকে অর্জন করতে গেলে, ইনকাম করতে গেলে কি করতে হয়? প্রচন্ড পরিশ্রম করতে হয়, তাই না? কিন্তু এই কি করছে হিপারসাল ব্যক্তি? করতেছে স্কোয়ান্ডারিং মানি, মানে একদম খরচ করে যাচ্ছে। হ্যাঁ, তার যে লিমিটেশন আছে সেটা সে মাথায় রাখে না, সে খরচ করেই যায়, করে যায়। আমরা একটা ভিডিও দেখেছিলাম, আমার মনে হয় আপনাদের মনে আছে, মনে আছে না, ওই যে অমিতাভ বচ্চনের ভিডিওটা, সে কত খরচ করছে। সে প্রভিডেন্ট ফান্ডের মানি, তার 50 লাখ টাকা শেষ সম্বল, সেটাও সে নিয়ে দিচ্ছে সন্তানকে গাড়ি কেনার জন্য, তাই না? সন্তানকে গাড়ি কেনার জন্য দিয়ে দিচ্ছে। সে চিন্তাও করছে না যে আমি রিটায়ারমেন্টের পরে কিভাবে চলবো। এইরকমটা হিপারসালফের বিষয়ে আমরা দেখি। লাভ ফর চিলড্রেন, আমরা হিপারসালফে দেখেছিলাম কি? লাভ ফর চিলড্রেন, লাভ ফর ফ্যামিলি, তাই না? ফ্যামিলির প্রতি ভালোবাসা, ফ্যামিলির প্রতি, চিলড্রেনদের প্রতি ভালোবাসা। অমিতাভ বচ্চন কি হলো, 50 লাখ টাকা শেষ সম্বল সে দিয়ে দিল, বাবা তুমি সুখে থাকো, গাড়ি কিনো, তারপরে সুখে থাকো। আরেকটা বড় বৈশিষ্ট্য আমরা হিপারসালফের কি দেখেছিলাম? ডিসক্রিমিনেশন, ল্যাক অফ। ডিসক্রিমিনেশনটা কি? আমরা কি জানি? জেন্ডার ডিসক্রিমিনেশন। জেন্ডার ডিসক্রিমিনেশন কি? আমরা এই যে পুরুষ মহিলাতে ইয়ে করি, আমরা এই যে একটা সময় দেখতাম, মানে এটা আমার নিজেরই দেখা, রাস্তায় কাজ হচ্ছে, ড্রেনের ওয়ার্ক হচ্ছে বা ইয়ে হচ্ছে, তখন আমাদের এইখানে আপনার সাঁওতাল শ্রমিকদেরকে নিয়ে আসা হতো, মানে বিশেষ করে সাঁওতাল মহিলারা আসতো। পুরুষ শ্রমিক বাঙালি তারা তো থাকতোই, সাঁওতাল মহিলারা পারিশ্রমিক কম পেত,
হ্যাঁ, তার মানে কি তাদের একটা বৈষম্য করা হচ্ছে। পরিশ্রমটা একই দিচ্ছে, সে 9টা থেকে 5টা পর্যন্ত খাটছে, কিন্তু সে 50 টাকা 100 টাকা কম পাচ্ছে। এটা হলো ডিসক্রিমিনেশন। তো এই রুব্রিক্সে কি বলা আছে, ল্যাক অফ ডিসক্রিমিনেশন, মানে সে ডিসক্রিমিনেশন করতে পারে না। আমরা অমিতাভ বচ্চনের সিনেমাটাতে কি দেখেছিলাম, বাচ্চার নিজের ছেলের জন্য 50 লাখ টাকা দিচ্ছে, আবার রাস্তায় পড়ে পাওয়া একটা ছেলে, যেটা ওই যে জুতা পালিশ করছিল, তার জন্য সে তুমি স্কুলে যাও, কত টাকা লাগে কি লাগে আমি করে দেবো। তার মানে তার কাছে কোনো ভেদাভেদ থাকে না। ল্যাক অফ ডিসক্রিমিনেশন মানে হচ্ছে কোনো প্রকার ভেদাভেদ থাকে না। এখানে আমরা ধরেন যে যে অনেক বেশি জানে তাকেও যে লেভেলে আমরা রাখতেছি, একদম যে নতুন আসছে তাকেও আমরা এক জায়গায় রাখতেছি, তাহলে এটা হচ্ছে ল্যাক অফ ডিসক্রিমিনেশন। আমরা ওই যে আফতাব, কি বলে আফতাবা, ভুলে গেলাম যে কিওয়ার্ড একটা আছে না, আমরা ইউজ করি আফতাবা, আশফাক, এই যে শ্রেণী, এই শ্রেণীটা মানে না ইউনিভার্সাল। হ্যাঁ, তার কাছে সবাই সমান, সবার জন্য সে করবে, কাউকে কম গুরুত্ব দিবে, কাজের মেয়ে বলে তাকে কিছু দিব না, ইয়ে করবো না, সেটা সে ইয়ে করে না, তার কাছে থাকে না। এবং আমরা দেখেছিলাম আরেকটা রুব্রিক্স, বুলিমিয়া। বুলিমিয়া, তাই না? বুলিমিয়া আমরা আমরা সাধারণত জানি খাই 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 করে, যাই পাই তাই খাই, যাই পাই তাই খাই, তাই না? এরকম আমরা দেখেছিলাম। অনেক বেশি ক্ষুধা লাগে, আপনি তাকে থামাতেই পারবেন না, সে খেতেই থাকে খেতে থাকে। তো এটাকে আমরা হিবার সালভে কোথায় ব্যবহার করতে থাকি, এটা ব্যবহার করি, সে হচ্ছে মানুষের জন্য করতেই থাকে, যাকেই পাই তাকেই করতে থাকে, দিতেই থাকে দিতেই থাকে। হ্যাঁ, আমরা খুব সূক্ষ্ম লেভেলে কিন্তু এই বিষয়গুলোকে ইউজ করি। আমরা হিবার সালভের মধ্যে কি পেয়েছিলাম, অর্ডাসিটি। অর্ডাসিটি আমরা কি বলেছিলাম, অর্ডাসিটি বলেছিলাম হচ্ছে এরকম একটা জিনিস। অর্ডাসিটি আমি একটু লিখে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অর্ডাসিটি মানে কি বলেছিলাম, অর্ডাসিটি হলো এক ধরনের দুঃসাহসীপনা, এক ধরনের মানে এক ধরনের স্পর্ধা। কিরকম, এরা দেখা যাচ্ছে যে প্রচলিত যে ধারা, সে ধারার বাইরে কাজ করবে, সে এমন কাজ করবে যাতে অন্য লোকজন বলে যে না, এ তো নির্বোধ, এ তো বোকা, এর কোনো বুদ্ধি শুদ্ধি নাই। অন্য লোক বলবে সে না জেনে বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছে। কিন্তু যে অডাসিয়াস ব্যক্তি, যে অডাসিয়াস যার মধ্যে থাকে, যার মধ্যে অডাসিটি থাকে, সে বিশ্বাস করে না আমি যে কাজটা করতেছি এটা ঠিক, আমি এটা করতে পারবো, সামনের জন যতই ভাবুক না কেন আমি বোকার মতো কাজ করছি, আমাকে তারা টলাতে পারবে না, আমি কাজটা করব। কিন্তু পরবর্তীতে দেখা যায় শেষ পর্যন্ত সে সফল হয়। অডাসিয়াস ব্যক্তিরা শেষ পর্যন্ত সফল হয়। আপনারা অডাসিটি দিয়ে যদি সার্চ দেন, আপনারা দেখবেন আমরা দেখতে পাই বড় বড় অট্টালিকা। হ্যাঁ, দেখা যাচ্ছে 50 তলা বিল্ডিং, দুটো পাশাপাশি 50 তলা বিল্ডিং আছে। ওটাও বাদ দেন, আমরা যে বিভিন্ন পাহাড়ে দেখি, একটা পাহাড়ের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দড়ি টানানো আছে, সেখান দিয়ে হেঁটে হেঁটে একটা ব্যালেন্স নিয়ে লোক হেঁটে হেঁটে এইভাবে হেঁটে হেঁটে পার হচ্ছে। এটাই হলো অডাসিটি, অডাসিয়াস অ্যাটিটিউড। সাধারণরা কিন্তু করতে পারবে না, গা কাঁপবে, নিচে তাকালে মাথা ঘুরে পড়ে যাবে। কিন্তু এই ব্যক্তির কনফিডেন্স আছে, সে ওই দড়ির উপরে একটা ব্যালেন্স নিয়ে, অথবা শুধু হাতটাকে, যে আমাকে দেখা যাচ্ছে মনে হয়, হাত এরকম করে ব্যালেন্স করতে করতে এইভাবে তুলে 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 সে পার হচ্ছে। এটাই হলো অডাসিটি। হ্যাঁ, তো এই আমরা অমিতাভ বচ্চনের ওই সিনেমাটাতে কি দেখেছিলাম, সেই বাচ্চাটা যে বুট পালিশ করছিল, তাকে সে বলে তুমি দাও, জিনিসগুলো ছুঁড়ে ফেলে দিল, তুমি কাল থেকে স্কুলে যাবে, স্কুলে পড়বা। তার পেছনে সে ইনভেস্ট করেছে। আশেপাশের লোকজন তো ভাবতেই পারে যে এই একটা অনাথ এতিম বাচ্চার পেছনে এই লোক কেন ইনভেস্ট করতেছে, এর তো কোনো ইয়েই হয় না, ওই বাচ্চা কখনো বড় কিছু হতে পারে না। কিন্তু লাস্টে কি দেখা গেল, সেই ছেলে পরে সালমান খান, সে কি করলো, পরে একটা বড় কোম্পানি, সে ইঞ্জিনিয়ার হলো এবং একটা বড় শোরুমে সে ইনচার্জ হলো, আমরা দেখতে পেলাম। এটাই হলো অডাসিটি। ঠিক আছে, অডাসিটি খুব ইজি। অডাসিটি নিয়ে অনেক আলোচনা করেছি, আমি একটু বললাম। অডাসিটি, টেমারিটি, এগুলো খুব কাছাকাছি জিনিস, আমরা অনেক দেখতে পাই। আমরা খালি নিতে পারলেই দেখা যাচ্ছে খুব অল্প মেডিসিনের মধ্যে আসতে পারি। এরপরে আমরা কি দিয়ে গেছিলাম, হিপার সালভ হচ্ছে খুব সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ কোন বিষয় নিয়ে, তার মধ্যে সেন্সিটিভিটি অনেক বেশি। আমরা দেখেছিলাম হরিবল হরিবল থিংস অর হরিবল স্যাড স্ট্রেস এফেক্ট হার প্রফাউন্ডলি, অনেক গভীর ভাবে তার মধ্যে ক্রিয়া করে, এত বেশি সেন্সিটিভিটি তার মধ্যে থাকে।
হ্যাঁ, সে অনেক বেশি আহ, আহ, এতই সেন্সিটিভ হয়ে যায় যে একটা সময় যে সে ডিপ্রাইভ হয়ে যায়। ঠিক আছে, আমরা দেখেছিলাম হিপার সালফের মধ্যে কি দেখেছিলাম, কেয়ারফুল ওয়াকিং ইন ওপেন এয়ার, আমরা মনে হয় একদিন পড়াইছিলাম কেয়ারফুল অফ ওয়াকিং ইন ওপেন এয়ার। ওপেন এয়ার মানে কি? ওপেন এয়ার কি বলেছিলাম? ওপেন এয়ার হচ্ছে খোলা বাতাস, খোলা বাতায়ন, যেখানে কোনো বাউন্ডারি থাকবে না, কোনো লিমিটেশন থাকবে না, কোনো বাধা থাকবে না। এই রুমে আমি কি বলেছিলাম যে এই রুমের মধ্যে যদি আমি হাঁটাহাঁটি করি তাহলে একটা বাউন্ডারি থাকতেছে, চার দেওয়ালের মধ্যে বাউন্ডারি থাকতেছে। এখানে আমি আর আপনি বসে থেকে যদি কথা বলি অল্প কিছু বিষয় নিয়ে থাকবে, কিন্তু আমরা যদি একদম ওপেন এয়ার নদীর ধারে যাই, একটা বড় ফাঁকা মাঠের মধ্যে যাই, যেখানে খোলা যায়, কোনো লিমিটেশন থাকতেছে না, তখন আমাদের কিন্তু কথা বলার কোনো ইয়ে থাকবে না, আনলিমিটেড থিমস চলে আসবে। আমরা যা দেখবো সেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের আইডিয়া জেনারেট হবে, সেই আইডিয়া নিয়ে আমরা কথা বলতে পারি। তো হিপার সালফের বিষয়গুলো হচ্ছে এইরকম। তো মূল জায়গাটা কোথায়? মূল জায়গাটা হচ্ছে হিপার সালফ ভালো অবস্থায় কিন্তু খুবই বেশি কেয়ারিং, সবার জন্য কেয়ার করে, সব সেক্টরে, সব গোত্রে, সব বর্ণের, সব লেভেলের, সবার আহ, মানে সাথে সে আহ, মানে তার কেয়ারফুলের বিষয়টা থাকে। সে কোনো জায়গায় ডিসক্রিমিনেট করে না, কোনো জায়গায় ডিসক্রিমিনেট কি বলেছিলাম, ভেদাভেদ, কোনো জায়গায় ভেদাভেদ রাখে না। সেটা ফ্যামিলি মেম্বার হোক, ওই রাস্তায় কুড়িয়ে পাওয়া ছেলে হোক, প্রতিবেশী হোক, অফিসের কলিগ হোক, যেই হোক না কেন, কোনো জায়গায় সে ডিসক্রিমিনেশন করবে না। সে নিজেকে একদম ডেডিকেটেড ভাবে তাদের প্রতি উৎসর্গ করে দেয়, যে কোনো প্রকার হেল্প করতেছে, এটাই তার ফিলোসফি। যে কোনো প্রকার প্রয়োজন সে তার মেটাবে। আমি আজকে একটা কেস বলবো, দেখেন, এত চমৎকার কেস। এই কেসটা আমি এর আগেও একবার বলেছিলাম। তো এইরকম হিপার সালফ হয়ে থাকে। ঠিক আছে, হিপার সালফের মধ্যে আমরা এই যে আনজির ভাই যেটা বললেন, হিপার সালফের মধ্যে সে একটা ইয়ের মধ্যে পড়ে, একটা দোটানার মধ্যে পড়ে যায়। আমাদের আমি রুব্রিক্স গুলাকে বলে নিই। এলিমেন্ট ফ্রম ডিসকর্ড, ডিসকর্ড being chief and subordinate, element from discord being chief and subordinate, element from discord being friends between ones, element from discord between parents between, মানে তার সবাই তো প্রিয়, বসও প্রিয়, আবার তার কর্মচারীও প্রিয়, বাবাও প্রিয়, মাও প্রিয়। এখন দেখা যাচ্ছে যেটা খুবই স্বাভাবিক, দুই শ্রেণীর মানুষের মেন্টালিটি, দুই শ্রেণীর মানুষের কথা বলা, ওয়ে অফ থিঙ্কিং বা কমেন্ট একই রকম হবে না। বাবা চাচ্ছে একটা জিনিস, মা চাচ্ছে একটা জিনিস, এই করেছে মাঝখানে, না পারছে মায়ের দিকে যেতে, না পারছে বাপের দিকে যেতে। আবার দেখা যাচ্ছে অফিসের বস যারা, তার বসরা এক ধরনের চাচ্ছে, তার সাবঅর্ডিনেট এক ধরনের চাচ্ছে। এই তো পড়ে গেছে ভাবা চাকার মধ্যে, কি করব, কোন জায়গায় যেতে হবে, কার দিকে যাব, বসকে খুশি করব না আমার সাবঅর্ডিনেট, আমার কর্মচারীদেরকে খুশি করব। এগুলাতে তার মধ্যে প্রবলেম তৈরি হয়ে যায়। দুইটা বন্ধু আছে, দুই বন্ধুই তো আমার প্রিয়, কার দিকে আমি যাব, কে আমাকে মানে কার কথা শুনবো, কাকে ব্যারাজ করব, এই বিষয়গুলো নিয়ে সে অনেক অনেক বেশি ঝামেলার মধ্যে পড়ে, অনেক অনেক বেশি মেন্টাল অস্থিরতার মধ্যে পড়ে। ঠিক আছে, কোন পক্ষ নিব, কাকে ভালোবাসবো, সবাই তার ভালোবাসার, দুই পক্ষকে সে ভালোবাসে, কাউকে সে বেরাজ করতে পারে না। এরকম জায়গা থেকে, মূলত এই জায়গাগুলা থেকে হিপারসাল তৈরি। আমি আপনাদের মনে এর আগে বলেছিলাম যে এই বাবা মার মধ্যে কনফ্লিক্ট, বাবা বলতেছে তুমি গানের স্কুলে যাও, মা বলতেছে গান বাদ, তুমি আর্ট শেখো। এই যে কনফ্লিক্টের মধ্যে পড়ে গেল, ডিসকর্ড এর মধ্যে পড়ে গেল, এই দুইটাই বেসিক্যালি এইরকম একটা ঝামেলাপূর্ণ জায়গার মধ্যে একটা ফ্যামিলিতে হিপারসাল বাচ্চা তৈরি হয়ে যায়। একটা হিপারসাল চায় যে আমার ফ্যামিলি বাপ মা মিলে একটা সিঙ্গেল ইউনিট হবে, তাদের চিন্তা ভাবনা একই রকম হবে, কিন্তু বাবা মা একই যায়। আমি উদাহরণ হিসাবে দিলাম, এরকম অন্য যে কোনো কাজে হতে পারে। দুই পক্ষ দুই মেরুতে, মাঝখানে সে পড়ে গেছে। এই ডিসকর্ড থেকে কিন্তু তৈরি হয়ে যায় হিপারসাল বাচ্চা। এগুলা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে,
তারপরে হিপার সালফের মেন্টালিটি চেঞ্জ নিয়ে মনে হয় আমি কিছু বলেছিলাম। আহ, ধীরে ধীরে হিপার সালফ কিভাবে আহ, অগ্নি হয়ে যায়, মানে কয়লা একদম আগুন জ্বালালে যেরকম আঙ্গার আঙ্গার হয়ে যায়, সেই রকম হিপার সালফ কিভাবে তৈরি হয় আমরা এই এই কয়েকটা দিন 3-4টা ক্লাস নিব আর কি। এইটাতে আমরা এই বিষয়গুলা কেসের মাধ্যমে দেখবো যে কিভাবে আহ, রূপান্তরিত হচ্ছে, কিভাবে তার মধ্যে প্রবলেম গুলা তৈরি হয়ে যাচ্ছে। আর হিপার সালফার আরেকটা বড় আমি মনে হয় বলতেছিলাম, হিপার সালফার ইগনেশিয়া একদম খুব কাছাকাছি প্যারালালি চলে, মানে অনেকেই অনেক ধরনের ভুল করে ফেলতে পারেন ইগনেশিয়া হিপার সালফার। হিপার সালফার সবসময় যে এক্সট্রিম লেভেলের ওই যে জ্বালা, এক্সট্রিম লেভেলের রাগ, এক্সট্রিম লেভেলের সেন্সিটিভিটি থাকবে তা তো না। এক একটা এক এক লেভেলে একটা মানুষ তো অনেক ধরনের থাকে। এখন আমি একটা ভালো কুল ডাউন পরিবেশের মধ্যে আছি, এখন আমার অ্যাটিটিউড হবে এক ধরনের, তাই না? এরকম হয় আর কি। জার্নি গুলো এই কারণে বুঝতে হয়, একটা মেডিসিনের জার্নি থাকে, মানুষের জার্নি থাকে, হ্যাঁ, সেই জিনিসগুলো এই কারণে বুঝতে হয়। এগুলা এগুলা যদি আপনি শিখে ফেলতে পারেন তাহলে খুব সহজেই দেখা যাচ্ছে যে হিপার সালফেট প্রেসক্রিপশন আপনারা করে ফেলতে পারবেন। ঠিক আছে, আজকে আমি আপনাদেরকে এর আগেও আমি পড়াইছিলাম, তারপরেও আবার পড়াই। সেটা হলো যে আমি একটা রুব্রিক্স নিয়ে আলোচনা করব, ভার্ব র‍্যাপস আপ ইন দ্য সামারিন। ভার্ব র‍্যাপস আপ ইন দ্য সামারিন, খুব ভালো করে বোঝেন। যারা এর আগে আমার এটা শুনেছেন বা শিখেছেন তাদের জন্য এটা রিভাইজ হয়ে যাবে, আর যারা শিখেছে তারা খুব ভালো করে বোঝেন। খুব কম মেডিসিন আছে হিপার সালফ হায়াসেমাস। আমার ইচ্ছা ছিল এটা নিয়ে একটা ক্লাস করার, ভবিষ্যতে কখনো করবো। ক্যালিয়াস, সরিনাম, আরেকটা মনে হয় কি ভিরেট্রাম নাকি যেন ছিল, পরের ইয়েতে যোগ হয়েছে। তো এই রুব্রিক্সটা একটু বোঝার চেষ্টা করেন। ফার পড়েন এটা একটু, ফার র‍্যাপস আপ ইন সামার, ফার র‍্যাপস আপ ইন সামার। তো যখন কোন রুব্রিক্সকে বুঝতে যাবেন, তখন আপনাদেরকে ফার্স্ট যে কাজটা হচ্ছে রুব্রিক্স এর মধ্যে যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলার ডিকশনারি মিনিং বোঝা, ডিকশনারিতে কি অর্থ দেওয়া আছে। এরপরে আপনাকে বুঝতে হবে ওই অর্থ, ডিকশনারি অর্থের বাইরে ওই ওয়ার্ডের মধ্যে কি ফিলিংস আছে, ইনফরমাল কি মিনিং আছে, ওইটাতে আর কি বোঝানো যায়। যেমন আমরা কি বুঝি, খোদার রাজ্যে পৃথিবী বদ্ধময়, তাই না? চাঁদ যেন ঝলসানো রুটি, চাঁদ কি কখনো রুটি? এই যে রূপক কথাগুলো, প্রচলিত কথাগুলো, যেগুলাকে আমরা বলি মেটাফোর, হ্যাঁ, যেটার অনেক বড় অর্থ থাকে। আমরা খনার বচন গুলা একটা ওয়ার্ড বলে কিন্তু তার মিনিং অনেক বিস্তৃত, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং থাকে। এই যেমন একটু আগে আমি বললাম যে ওপেন এয়ার, ওপেন এয়ার মানে কি খোলা বাতাস। খোলা বাতাস বলতে আমরা কি বুঝি, এমনি বাতাস বইছে এটা না। এই খোলা বাতাসকে আপনাদেরকে বুঝতে হবে কি, যেখানে কোনো বাউন্ডারি নাই, লিমিটেশন নাই, অবাধে আসতে পারতেছে, অবাধে কোনো তথ্য আসছে আবার তথ্য চলে যাচ্ছে, এইরকম প্রত্যেকটা ওয়ার্ডের সূক্ষ্ম সূক্ষ্ম মিনিং আছে। এই মিনিং গুলো বুঝতে পারলে আপনি হোমিওপ্যাথি খুব ভালো করে করতে পারবেন, মানুষকে খুব ভালো বুঝতে পারবেন। তো এই রুব্রিক্সটা কি, ফার র‍্যাপ ইন সামারিন। প্রথম ওয়ার্ড কি, ফার। ফার মানে কি, ফার মানে হচ্ছে পশুর চামড়া বা পশম থেকে বানানো কি, বানানো কাপড়। কোন জিনিস আমি একটু দেখাই, তাহলে ভিজুয়াল যদি হয় তাহলে সেগুলো মনে থাকে ভালো। ফেললাম, তাহলে ফার বিষয়টা তো বুঝলেন, এটাকেই ফার বলে। চাদর ঠিক না, এটা হলো পুরা ওই পশমি জিনিস, চাদরের থেকেও আরো একটু আপগ্রেডেড জিনিস, হ্যাঁ। তো এটা কি করে, এটা বেসিক্যালি শীত প্রধান, মানে শীত প্রধান মানে হচ্ছে আমাদের দেশে শীত না, যেখানে বরফ পড়ে, স্নো ফল হয়, ওই রকম শীত প্রধান অঞ্চল, মেরু অঞ্চলে তারা কি করে, প্রচন্ড শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য এই ফার দিয়ে শরীরটাকে র‍্যাপ করে রাখে। সোয়েটার টোয়েটার পরে কিন্তু যা যা আছে তারপরে আবার ওইটাকে র‍্যাপ করে রাখে, হ্যাঁ। তো এটা হলো শীত প্রধান দেশের মানুষদের জন্য মূলত একটা কাভারিং পার্ট, ডেকোরেশন পার্ট। এটা শরীরকে অনেক উষ্ণ দেয়, খুব বেশি ঠান্ডা পড়লে এটা তখন ওই মাথা সহ লোকজন ঢেকে ফেলে। এই মাথা কান টান ঢাকলে তখন ওই যে আমরা মাফলার যেভাবে পড়ি ওরকম করে ঢাকে, পুরো শরীরটা গরম হয়ে যায়, ঠিক আছে।
আবার অনেক ক্ষেত্রে মহিলারা এই যে যেটা আমরা দেখলাম ফ্যাশন স্টাইলে কাঁধের উপরে ফাটটাকে ওভার কোটের উপরে ঝুলায় রাখছে, কেন রাখছে? তাদের অভিজাত্য প্রকাশ করার জন্য। অভিজাত মহিলারা এই জিনিসটা পরে। র্যাপ, র্যাপটা কি? র্যাপ মানে কোনো কিছু কিন্তু র্যাপ, আমরা এই যে ড্রেস করি, ড্রেস, এটা তো ড্রেস আসতে পারতো, ড্রেস না হয় র্যাপ কেন আসলো? এটা একটু বোঝা দরকার। র্যাপটা একটু দেখে নিই এটা কিরকম, আমি আর দেখালাম না এটা। তো এই র্যাপিং করা আর এই যে আমি এই জামাটা পরে আছি, এই জামা পরা, এটা কিন্তু একই জিনিস না। পরার সাথে এই র্যাপিং এর কিন্তু পার্থক্য আছে। যেটা আমরা পড়ছি, যে জামা পরলাম, আপনারা পড়েছেন, এটাকে বলা হচ্ছে ড্রেসিং, তাই না? আর আমরা যখন গিফট করি, গিফট করার সময় চকচকে যে পেপার দিয়ে আমরা সুন্দর করে পরিপাটি ভাবে, যেটা ভিডিওতে দেখালাম, এইটাকে বলা হচ্ছে র্যাপিং। কেন র্যাপিং করি? র্যাপিং করি কারণ প্রেজেন্টেশনটা যাতে সুন্দর লাগে, সুন্দর দেখায়। ভিতরে কি আছে সেটাও লুকানো যাচ্ছে, এটাও একটা বিষয়। আবার দেখতেও অনেক সুন্দর পরিপাটি লাগতেছে, এটাও একটা ব্যাপার। তাহলে র্যাপিং মানে হলো জড়ানো। হ্যাঁ, র্যাপিং করতে হয় কোনো কিছু উন্মুক্ত কোনো জিনিস ঢাকতে তথা লুকাতে আমরা র্যাপিং করি। আপনি ওই যে আমরা ইয়ে করতাম, আমি ব্যাঙ্গালোরে ছিলাম একটা সময়, তখন আমরা ওই খাবার পার্সেল বললে ওরা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব সুন্দর করে রুটিকে এরকম মুড়ায় র্যাপিং করতো। কেন রুটি র্যাপিং করতে জানেন? ওই রুটি তো তাড়াতাড়ি ঠান্ডা, ব্যাঙ্গালোর তো এমনি ঠান্ডা জায়গা, তো রুমে নিয়ে যেতে ঠান্ডা হয়ে যাবে, কারণ র্যাপিং পেপারটা মুড়ে দিলে ওই যে গরম, ওই অ্যালুমিনিয়াম ফয়েলে ওই গরমটা ধরে রাখে, একদম ওরকম থাকতো, কোনো ঠান্ডা হয়ে যেত না। আমরা যেরকমটা শীতকালে শাল দিয়ে মুড়ায় ফেলি নিজেকে। তো র্যাপিং করার উদ্দেশ্য হলো তিনটা। আমরা কোনো জিনিসকে যদি র্যাপিং করি তাহলে তিনটা উদ্দেশ্য, এটা মাথায় রাখবেন, তিনটা উদ্দেশ্যে আমরা র্যাপিং করি। একটা হলো সেটা দেখতে খুব সুন্দর দেখাবে, ভালো দেখাবে, হ্যাঁ। 2 নাম্বার হচ্ছে সম্ভাব্য কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করবে, ঠিক আছে। এবং 3 নাম্বার হচ্ছে পরিস্থিতি অনুযায়ী অন্য কোনো ভাবনাও এর মধ্যে আসতে পারে। এরপরের ওয়ার্ডটা কি আছে? সামার। র‍্যাপ আপ হয়ে গেল, এবার সামার। সামার মানে কি? সামার মানে হচ্ছে, সামার হলো কি? গরম জিনিস, তাই না? গরম আবহাওয়া, যে সিজনটা খুব গরম, টেম্পারেচার খুব হট। এই যে রিসেন্ট সময় আমাদের মধ্যে যা গেল, তাই না? আমরা রাজশাহীতে 43 ডিগ্রি টেম্পারেচার উপভোগ করলাম বলতে পারি। আপনারা ঢাকাতে হয়তো একটু কম করেছেন বা আরো বেশি করেছেন অন্য কোনো জায়গায়। খুব হট টেম্পারেচার, ফুল গরম, যেখানে যান সেখানেই গরম। তো এই সামারটা কিন্তু আমাদের উপমহাদেশে কি হয়, একদম খুব লম্বা সময় ধরে চলে, তাই না? এই ধরেন 3 থেকে 4 মাস উইন্টার থাকতেছে, আর 2 মাস হয়তো রেইনি সিজন থাকতেছে, বাদ বাকি পুরো সময়টা সামার বলা যায়। ওই আপনার ভাদ্র মাস থেকে শুরু হলো, এইদিকে জ্যৈষ্ঠ আষাঢ়ের মনে হয় প্রথম ইয়ে পর্যন্ত চলতে থাকবে এই গরম। এমন গরম যে গরমে আমাদের পুরো ঘাম ঝরতে থাকে। আমরা তখন কি করি? বাতাস চাই, এসি, এসি চালাও, এই করো এই করো, তাই না? তো এই ব্যক্তি কি করতেছে? সামারের বিষয়টা আমরা বুঝলাম, আর এই ব্যক্তি কি করতেছে? ফার র্যাপ ইন দা সামার। এরকম গরমের মধ্যে সে ফার দিয়ে নিজেকে পেঁচিয়ে ফেলতেছে। এত গরম তারপরেও সে ফার দিয়ে নিজেকে পেঁচিয়ে ফেলতেছে। ফার তো বুঝলেন, ওই চামড়ার যে কাপড়, সেটা দেশে পেঁচায় ফেলতেছে। এর মানে হলো সে গরমের সময় অধিক গরম হওয়ার জন্য নিজেকে পেঁচায় ফেলতেছে, ঠিক আছে। আবার পেঁচানোটা এরকমও না, আমরা শীতের কালে যে মহিলারা যেরকম দেখলেন সুন্দর ওয়েস্ট কোট পরে তারপরে ঘাড়ে ঝোলাচ্ছে কত পরিপাটি, এরা কিন্তু এরকম যা পাচ্ছে একদম পেঁচায় ফেলেছে, ঠিক আছে। তো আমাদের মূলত এই রুব্রিক্সটার আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে হবে। এটা কিন্তু কোনো প্রেসক্রাইবিং রুব্রিক্স না, এটাতে আপনি মেডিসিন দিয়ে দিতে পারবেন তা কিন্তু না। কিন্তু এই রুব্রিক্সটা যদি আপনি বুঝে ফেলতে পারেন, তাহলে এই 4-5টা মেডিসিনকে আপনি কিন্তু খুব সহজেই একটু ডিডি করে দিয়ে দিতে পারবেন এবং 100% সিমিলিমাম হয়ে যাবে। এইটা আপনাকে বুঝতে হবে। তো এই রুব্রিক্সটার যদি আমরা এমনি নরমাল অর্থ করি, ডিকশনারি মিনিং আকারে যদি আমরা ইয়ে করি, তাহলে হবে যে মখমলের মতো লোমশ কোন জিনিস দ্বারা ব্যক্তি গরমের মধ্যেও নিজেকে খুব ভালোভাবে পেঁচিয়ে রাখে, সামারের মধ্যেও নিজেকে খুব ভালোভাবে পেঁচিয়ে রাখে। তো এরকম কখন করবে একটা পার্সন? কখন করবে?
আপনি একটু চিন্তা করেন, এত গরম 42 ডিগ্রি 43 ডিগ্রি টেম্পারেচার, এর মধ্যে এরকম একটা লোমশ একটা চামড়ার জিনিস দিয়ে এরকম র্যাপিং করে রাখতেছে একটা পার্সন, কখন ইয়ে করবে? আইদার সে উন্মাদ, তাই না, অথবা সে বুঝতেই পারে না, তখন এরকম হয়তো করবে। ঠিক আছে, তো এই জায়গাগুলোকে আমরা কিভাবে প্র্যাকটিক্যাল লাইফে নিতে পারি? প্র্যাকটিক্যাল লাইফে এই যে সামার র্যাপ আপ, ফার র্যাপ আপ ইন সামার, এটা নিতে পারি। আমরা কয়েকটা উদাহরণ জেনে নিই, তাহলে বুঝতে পারবেন। ধরেন ডায়াবেটিসের পেশেন্ট, ইনসুলিন নিলে তার সুগার লেভেল কমে যায়, এটা আমরা সবাই জানি। ধরেন যে ইনসুলিন আমার মা যেরকম 12 ইউনিট নেয়, তো 12 ইউনিট যদি নেয় তাহলে তার মোটামুটি লেভেলটা ঠিক আছে। মাঝে মধ্যে হয় কি, ডায়াবেটিসের রোগীদের অনেক সময় আমাদের হোমিও ওষুধ খাই বা আদার সিএফ হয়ে দেখা যাচ্ছে যে ইনসুলিন লেভেল নরমাল হয়ে থাকে। এখন ওই নরমাল হওয়া সত্ত্বেও যদি সে পার্সন 12 ইউনিটের ইনসুলিন নেয়, তাহলে কি হবে? তার সুগার লেভেলটা একদম কমে যাবে ডেফিনেটলি। এখন একজন পার্সন দেখতেছে তার সুগার লেভেল কমে যাচ্ছে দিনকে দিন, খাওয়ার পরেও দেখা যাচ্ছে যে 6, খাওয়ার 2 ঘন্টা পরেও 6 বা 7, তারপরেও সেই একই ডোজে ইনসুলিন নিয়ে যাচ্ছে, একই ডোজে ইনসুলিন নিয়ে যাচ্ছে। তাহলে কি তার মনের মধ্যে ভাবনা কাজ করছে যে আমি যদি ইনসুলিন না নিই তাহলে সুগার লেভেল হয়তো বেড়ে যাবে। কিন্তু এই যে বারবার এই রেগুলার ডোজে বা বেশি ডোজে নিলে যে তার লেভেল আরো কমে যাবে, এতে তার ক্ষতি হয়ে যাবে, এটা সে বুঝতে পারতেছে না। এই ভাবনাটা দেখেন, এই ভাবনার সাথে আপনারা অ্যানালজি করেন, সাদৃশ্যতা করেন, মেলান। ওই যে গরমের মধ্যে কাপড় দিয়ে পরানো, মিলতেছে? একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়, তাহলে বুঝতে পারবেন যে এইরকমই হার র্যাপ যাদের মধ্যে আছে তারা বুঝতে পারে না। হ্যাঁ, এখন ঠান্ডা ঠান্ডা হচ্ছে, ঠান্ডার মধ্যে ওরকম কাপড় পরা যায়, কিন্তু 42-43 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আমি পড়তে ওরকম কাপড় পরে আছে, তার মানে কি আমি বুঝতে পারছি না? ঠিক একই রকম এই পার্সনের ইনসুলিন এখন তো লেভেলে আছে, তার ইনসুলিনের মাত্রা আরো কমানো দরকার, অর্ধেক করা দরকার বা তার থেকেও কমানো দরকার, ডাক্তার বলেছে, তারপরেও সে এটা মানছে না। সে একই ডোজে যদি বেড়ে যায়, যদি ওরকম হয়, হ্যাঁ, তো এইটা এই এই ক্ষেত্রগুলাতে আমরা কিন্তু নিতে পারি। ঠিক আছে, আবার কি হতে পারে? আবার দেখা যাচ্ছে যে আহ, একটা পেশেন্ট, তার দেখা যাচ্ছে যে আপনার আহ, হাঁটুতে অনেক ব্যথা, অনেক ব্যথা, হাঁটা চলা করলেই বেড়ে যায়। হ্যাঁ, কিন্তু তারপরেও সে কোথাও দেখেছে যে হাঁটা চলা করতে হবে, হাঁটা চলা করলে, বেশি বেশি হাঁটা চলা করলে ডায়াবেটিস হবে না বা ইয়ে হবে না। সে এরকম কোন একটা ইয়ের কারণে দেখা যাচ্ছে আরো বেশি আরো বেশি হেঁটে যাচ্ছে। হ্যাঁ, তো তখন হাঁটু ব্যথা কমার পরিবর্তে দেখা যাচ্ছে ব্যথা আরো বেড়ে যাচ্ছে। তাহলে এটাও একই ভাবনাই হলো, তাই না? এইভাবে আমরা ছোট ছোট ভাবনা গুলাকে আমরা কিন্তু অ্যানালজি করে ওই মূল ভাবনার সাথে মিলায় আমরা কিন্তু রুব্রিক্সকে ইউজ করতে পারি। ঠিক আছে, আমার মনে হয় যে ফার র্যাপ ইন সামার, ফার র্যাপ আপ ইন সামারটা আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো হিপারসালভ কি করে? হিপারসালভকে আমরা কি দেখেছি? হিপারসালভকে আমরা দেখেছি সেনসিটিভ নিয়ে। আমরা মনে হয় গতদিন আপনারা যদি রেপার্টরিতে সেনসিটিভ আর হিপারসালভ সার্চ দেন, তাহলে এক গাদা রুব্রিক্স পাবেন। সেনসিটিভ মোরাল ইমপ্রেশন, সেনসিটিভ মেন্টাল ইমপ্রেশন, সেনসিটিভ ইন্টারনাল ইমপ্রেশন, সেনসিটিভ এক্সটার্নাল ইমপ্রেশন, এই ধরনের প্রচুর সেনসিটিভিটি হিপারসালভের মধ্যে পাই। আর এই র্যাপের বিষয়টা কি, সে হচ্ছে যেহেতু সেনসিটিভ, এই কারণে সে ওই সিচুয়েশন নিয়ে বা ওই যে ওই ব্যক্তিদের উপরে সে অতটা হ্যাপি থাকে না। হ্যাঁ, তো তখন সে কি করে, ইনিশিয়ালি সে নিজেকে কাভার্ট করে ফেলে। সে প্রথমে কথা বলে না, সে মানে হিপারসালভকে আমরা দেখি যে অনেক কিছু সে এক্সপ্রেস করতে পারে না। যেমন ধরেন যে আমরা কার্সিনোসিনের ক্ষেত্রে দেখেছি, বা আরো মেডিসিন আছে, ম্যাগনিউর, এদের ক্ষেত্রে দেখেছি এরা এক্সপ্রেসিভ হয়, অনেক কিছু বলে ফেলে, অনেক কিছু করে ফেলে, কিন্তু
হিপার সালফ ওইভাবে এক্সপ্রেস করতে পারে না, কারণ আমরা হিপার সালফকে পাই টিমিডিটি ব্যাশফুল। টিমিডিটিটা কি? টিমিডিটি সে নিজেকে এক্সপ্রেস করতে পারে না, নিজেকে ওপেন করতে পারে না। ব্যাশফুলটাকে একদম স্বভাবগত সে টিমিডিটি। টিমিডিটি কোম্পানি অনেকের মাঝে সে নিজেকে এক্সপ্রেস করতে পারে না। টিমিডিটি পাবলিক অ্যাপিয়ারিং, আমরা দেখেছি শুধু লাইকোপোডিয়াম না, পাবলিক অ্যাফেয়ার, পাবলিকের সামনে যে সে আর কথা বলতে পারে না। স্কুলে গেছে, স্কুলে যে মাথা নিচু করে আছে, তার ইয়েগুলো এক্সপ্রেস করতে পারতেছে না, তাই না? তো যার সে যে কোনো জায়গায় একদম মানে নিজের জায়গায়তেও সে এরকম টিমিডিটি ফিল করে, তার মধ্যে টিমিডিটি ফিলিংসটা আসে। কেন আসে? কারণ তার মধ্যে কনফিডেন্সটা নাই, সে নিজেকে ওপেন করতে পারে না, তার এক্সপ্রেশন গুলো ফ্রিলি এক্সপ্রেস করতে পারে না, প্রকাশ করতে পারে না, কোনো কিছুই বলতে পারে না। তখন সে কি করে? তখন সে ফার র্যাপ ইন দ্য সামার, ওই যে শীতের মধ্যে আমরা যে জিনিস দিয়ে র্যাপ করে থাকি, সে আরো বেশি র্যাপ হয়ে থাকে। কিন্তু সামার সিজনে কি হয়? সামার সিজনে যেরকম খুব গরম থাকে, ফার দিয়ে র্যাপ করে থাকে, হ্যাঁ। তো এই ফার হলো সে এই হিপার সালফ কি করতেছে? হিপার সালফের ফার এক্সচেঞ্জ, ফারটা কোন জায়গায়? সে যে এক্সচেঞ্জ অফ ইমোশনটাকে ব্লক করে দিচ্ছে, তার ইমোশনটাকে বাইরে প্রকাশ করছে না, বাইরে যেতে দিচ্ছে না, হ্যাঁ। এবং সে এটাকে একদম প্রোটেক্ট করে রাখতে চাইছে, হ্যাঁ, এক্সেসিভলি সেটাকে একদম একটা শিল্ড দিয়ে, একটা বর্ম দিয়ে সেটাকে র‍্যাপ করে রাখতেছে। আমি আমার মনের কথা তাদের সাথে বলবো না, আমার কোনো কথাও তাদেরকে বলবো না, আমার কথাও বলবো না, আমি তাদের কথাও শুনবো না। এইরকম ভাবে সে ইয়ে করতেছে। আমি একটু উদাহরণ দিই, উদাহরণটা দিলে মনে হয় একটু ক্লিয়ার হয়ে যাবেন। উদাহরণটা দেওয়ার আগে আমি একটা ভিডিও দেখাই। তো এখানে আমরা দেখলাম যে একটা হকি টিম, মানে এরকম ঘটনা কিন্তু খুব কমন আমাদের ফ্যামিলিতে, আমাদের ফ্রেন্ড সার্কেলে, আমরা কিন্তু এটা প্রায় দেখি। এই যে হকি প্লেয়াররা, তারা দেখা যাচ্ছে যে কোচ, টিমের যে কোচ, হ্যাঁ, সে এক ধরনের প্রেশার আর ইয়ের মধ্যে রাখতেছে, তার সাথে ডিসকর্ড তৈরি হয়ে গেল, যে সিনিয়র মহিলা বললো যে অ্যাসোসিয়েশনের কাছে যাব, সিনিয়র প্লেয়ার তারা এক ধরনের, মানে কোচ এক ধরনের ইয়ে করছে, সিনিয়ররা আরেক ধরনের কথা বলছে, কিন্তু যারা মাঝখানে আছে, যারা মাঝখানে পড়েছে, তারা বুঝছে না তারা কি করবে, হ্যাঁ, কি করবে। এরকম একটা সিচুয়েশনের কথা চিন্তা করেন, এই পেশেন্টটা এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যায়, হ্যাঁ, যে কি করতে হবে, কি করব, কি করা উচিত, কি করা উচিত না, হ্যাঁ, তারা কিভাবে এক্সপ্রেস করবে সেটাও তারা বুঝতে পারছে না বা করছে না, হ্যাঁ। এখানে ইনজাস্টিস ক্যান নট সাপোর্টের বিষয় আছে, খুব এক্সট্রিম হচ্ছে, কঠোর হচ্ছে কোচ, তার সাথে দেখা যাচ্ছে সিনিয়ররা মানে অন্যভাবে এক্সপ্রেস করতেছে যে কোচ খুব রং কাজ করতেছে, তোমরা অন্যভাবে চলো, আমরা তার বিরুদ্ধে একটা এলিগেশন দাঁড় করায় একটা অ্যাপ্লিকেশন করি, তাকে ফায়ার করে দিব, তাকে এই করব ওই করব। কিন্তু মাঝখানে যারা আছে, হ্যাঁ, এই মাঝখানে যারা পড়েছে, এই পরিবেশটা হলো হিপার সালফ। আর এইরকম পরিবেশের মধ্যে হিপার সালফ যখন থাকে, তখন হিপার সালফ অসুস্থ হয়ে পড়ে। সে চায় ফ্রি আর ওপেন আর ফ্রি জীবন যাপন করতে। তো এরকম অবস্থায় সে কি করে? সে নিজেকে র‍্যাপ করে ফেলে, ফার র‍্যাপ ইন সামার, তার ইমোশনটাকে ধরে রাখে। এই সিনেমাটা দেখলে আপনার বুঝবেন, ভিতরে যারা আছে, বিটুইন দা মানে কোচ আর সিনিয়র মেম্বারদের মাঝখানে যারা আছে, তারা কিন্তু তাদের ইমোশনটা এক্সপ্রেস করে না, তারা ইমোশনটাকে ধরে রাখে মানে ফার র‍্যাপ ইন দা সামার করে রাখে, ঠিক আছে। এটাই হলো হিপার সালফের কফ। আমাদের রুব্রিক্স আছে অ্যাংজাইটি কফ ডিউরিং, আমরা এই রুব্রিক্সটা নিয়ে প্র্যাকটিক্যালি বুঝবো। অ্যাংজাইটি কফ ডিউরিং, রং, এভরিথিং সিমস রং, সবকিছু সে রং দেখতেছে। রুব্রিক্সটা দিদি, রং, এভরিথিং রং, হ্যাঁ। এই জন্যই এইরকমটা যখন র‍্যাপ করতে করতে হিপার সালফ ব্যক্তি ইনস্যানিটি বা ম্যাডনেস এর দিকে চলে যায়। তো
তো সুতরাং নিজেকে কভার করে রাখার জন্য তার মধ্যে এক ধরনের কনসাসনেস তৈরি হয়। হ্যাঁ, সে এক্সপ্রেস করতে পারে না, সে খুব এক্সপ্রেস করছে না, আবার র্যাপিং করে রাখতেছে ফার দিয়ে। এটাতে তার মধ্যে অনেক বেশি পরিমাণে সে এফেক্টেড হতে থাকে, অনেক বেশি পরিমাণে এফেক্টেড হতে থাকে, এবং সে বাইরেও যেতে পারে না, সে লিমিটটাও বুঝতে পারে না, এবং ভিতরে ভিতরে সে কিন্তু আঙ্গার, ওই যে আঙ্গার মানে কয়লার মতন, একদম আগুনের পিণ্ডের মতন সে ওর মধ্যে হতে থাকে। তো এই বিষয়গুলা তাকে ধীরে 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 অনেক বেশি আহ, মানে এই বিষয়গুলাই তার কাছে হরিবল মনে হয়। আমরা একটু আগে যেটা দিলাম, হরিবল থিংস, স্যাড স্টোরিজ এফেক্ট হার প্রফাউন্ডলি। সে ফিল করে আমি যাদের চাই, যাদের জন্য করছি, আমি যাদের জন্য করি, সে ব্যক্তিরা কি আমাকে বুঝতে পারছে, নাকি আমাকে চাচ্ছে না, নাকি আমাকে পছন্দ করছে না, আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি কি করছি, এইরকম বিষয় নিয়ে তার মধ্যে এক ধরনের অ্যাংজাইটি চলে আসে। সে অ্যাংশাস থাকে, সে অনেক বেশি কেয়ারফুল হয়ে পড়ে, কিন্তু তারপরেও সে তাদের প্রতি কেয়ারফুল থাকে, তাদেরকে অনেক বেশি টেক কেয়ার করে। তার কাছে মনে হয় আমার ফিলিংসটা মনে হয় তারা বুঝতে পারছে না, একটা সময় এসে বুঝবে। কিন্তু এই হিপারসাল ব্যক্তিরা বেসিক্যালি খুব কাওয়ার্ডিশ পারসন, এরা অনেক বেশি ভয় এদের মধ্যে থাকে। ওই যে ক্যালকিরিয়া থেকে আসছে, ক্যালকিরিয়ার ভয়, সেই ভয়টা এর মধ্যে থাকে। তার মধ্যে কাজ করে যে কোনো কিছু হয়ে যায়, হ্যাঁ, তারা যদি আমার বিরুদ্ধে কথা বলে, এই অন্যের আমার বিরুদ্ধে কথা বলবে, এটাই হচ্ছে আমার কাছে হরিবল। অন্যরা আমার বিরুদ্ধে কথা বলবে, আমার দিকে আঙ্গুল তুলবে, এটা হচ্ছে আমার জন্য হরিবল। এটা আমাকে অনেক বেশি প্রফাউন্ড করবে, এফেক্ট করবে, এফেক্ট আর প্রফাউন্ডলি। এই জন্য সে কারো বিরুদ্ধে মানে বিরুদ্ধাচারণ কিছু করতে চায় না। আচ্ছা, যা হচ্ছে হোক গা, যেভাবে করছে করুক, হ্যাঁ, এইভাবে সে থেকে যায়। কিন্তু কতদিন কতদিন এভাবে থাকবে? সে কিন্তু টেম্পারেচার তার মধ্যে বাড়ছে। ওই যে আমরা কি দেখলাম, হিপারসাল তৈরি হয়েছে, ডক্ট্রিন অফ সিগনেচার কি দেখলাম, ১,৫০০ থেকে ১৬০০ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার তৈরি হচ্ছে 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 হচ্ছে। এবার সে ফুসে উঠবে, সে ভায়োলেন্ট হবে। কিন্তু ভায়োলেন্ট অবস্থায় যে সবসময় আপনি পেশেন্ট পাবেন তা তো না, ভায়োলেন্টের আগের অবস্থাও তো আপনি পাবেন। এই কারণে আপনাকে আগের অবস্থাগুলো বুঝতে হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত রাখছি। একটা কেস আলোচনা করতে যাচ্ছিলাম, ওটা অনেক সময় লাগবে, আমি আর অত সময় ইয়ে করবো না, আধা ঘন্টা লাগবে, আর আধা ঘন্টা চালাচ্ছি না। নেক্সট দিন শুক্রবারে বসবো, ইনশাল্লাহ। শুক্রবারে আপনারা ঠিক 9:45-তেই এসেন।